আমি শ্রাবণী উষা তেজস্বিনী দত্তা আমার পডকাস্ট চ্যানেলে আপনার সকল ভিউয়ার্সকে ওয়েলকাম করতে চাই ইন আই উইথ মি অ্যান্ড ইউ পডকাস্টে। আজকের পডকাস্টে আমাদের খুব স্পেশাল একজন অতিথি আছেন, যিনি মোর দেন 18 ইয়ার্স অ্যাস্ট্রোলজিক্যাল ওয়ার্ল্ডকে একটা কিংডম হিসেবে ট্রিট করে উনি তার একটা মোস্ট ইম্পর্টেন্ট জায়গায় বসে আছেন। পপুলারলি ওনার নাম হলো শ্রী কুবের, বাট অ্যাকচুয়ালি ওনার নাম হলো শ্রী মৈনাক কুমার পাল। একটা অদ্ভুত সুন্দর ওয়ার্ল্ডের সাথে উনি অ্যাসোসিয়েটেড, যেখানে আমাদের প্রত্যেক পদক্ষেপে অ্যাস্ট্রোলজিক্যাল সাপোর্ট গাইডেন্স লাগে। ওনার একটা স্পেশালিটি হলো উনি নিজেকে নেক্সট ডোর অ্যাস্ট্রোলজার হিসেবে ট্রিট করেন। অ্যান্ড নট অনলি দ্যাট, উনি একটা প্রফেশনাল ফিল্ড থেকে আসা সত্ত্বেও ওনার অ্যাস্ট্রোলজিক্যাল এর ওপর ডোমেনটা এতটাই স্ট্রং যে উনি যখন ক্লায়েন্টসদের বা মানুষকে গাইড করেন না, খুব সিম্পল ওয়েতে করেন। আর আমার মনে হয় সেটাই এর মধ্যে একটা অদ্ভুত ম্যাজিক্যাল একটা টাচ আছে, কারণ সিম্পলিসিটিটা আমাদের প্রত্যেকটা মানুষের দরকার। তাই আজকের এই এপিসোডে মৈনাকজিকে আমরা ওয়েলকাম করছি এই সিম্পলিসিটি নিয়ে in I with me and podcast with astrological science and of course with Mainakji. আপনার যে একটা সুন্দরভাবে জাজ করার ক্ষমতা, সিম্পলিসিটিটা সব থেকে ইম্পর্টেন্ট আমার লেগেছে, যেটা আপনি এই অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সে আমার মনে হয় একটা বিশালভাবে ডিফারেন্স ক্রিয়েট করা যেতে পারে। কারণ আপনি যে নিজেকে বলেন না যে আপনি একটা নেক্সট ডোর অ্যাস্ট্রোলজার, শুধু তাই নয়, আপনার কোনো ফ্যান্সি ওয়েবসাইট নেই, আপনার কোনো সোশ্যাল মিডিয়া চ্যানেল নেই, তা সত্ত্বেও আপনি খুব সুন্দরভাবে মানুষকে স্টেপ বাই স্টেপ প্রত্যেক পদক্ষেপে আপনি গাইড করছেন। এটা আপনি কি করে করছেন? আর শুধু তাই নয়, আপনার এই যে, আমি জানি অনেকগুলো কোয়েশ্চেন আমি আপনাকে করে ফেলছি ওয়েলকাম করার সাথে সাথে, যে আপনি এই প্যাশনটা কি করে নিজে তৈরি করলেন, সাডেন এই প্যাশনটা, সেটা যদি একটু আমাদের দর্শকদের সাথে যদি একটু শেয়ার করেন তাহলে খুব ভালো হয়। ধন্যবাদ শ্রাবণীদি আমাকে এই পডকাস্টের একজন গেস্ট হিসেবে বলার জন্য। আর আপনার থ্রু দিয়ে, আপনার চ্যানেলের থ্রু দিয়ে আমি দর্শক বন্ধুদেরকে নমস্কার জানাই। সবাই ভালো থাকবেন এবং নতুন বছর আসছে, বছর যেন খুব ভালোভাবে কাটে। হ্যাঁ, আপনার কোয়েশ্চেনটা বা আপনার প্রশ্নটা আমি শুনেছি, যেটা হচ্ছে যে দেখুন, আমি এই জ্যোতিষবিদ্যা বা অ্যাস্ট্রোলজিটা অনেক আগের থেকে শুরু করি। মানে আমরা তখন যখন ছোট ছিলাম, আমাদের মানে বাঙালি ফ্যামিলিতে যেটা হয়, বাঙালি পরিবারে বাবা মা সবাই খুব জ্যোতিষবিদ্যার প্রতি, জ্যোতিষীর কাছে যাওয়া, জ্যোতিষের কাছ থেকে পরামর্শ নেওয়া, এই ব্যাপারটা কিন্তু সবসময় ছিল, আমার পরিবারেও ছিল। তো আমার বাবা মানে বেশ কিছু জ্যোতিষীর কাছে গেছেন এবং গিয়ে কথা বলেছেন। তো আমি যখন ছোট ছিলাম, আমি এরকম শুনতাম যে বাবা মা কাকা কাকিমা সবাই মিলে কথা বলছে, এই এই বলেছে ওই বলেছে। তো একদিন আমি দেখি যে আমাকে নিয়ে কথা হচ্ছে, আমার নাকি আগে এরকম আমি ইঞ্জিনিয়ার হতে পারি, আমি নাকি আগে গিয়ে এই হতে পারি। তো আমি একটু সেখানে একটা অদ্ভুত ইন্টারেস্ট নিই, যে কোনো মানে এই ধরনের জিনিস, মানে যেটা কিনা একটু সুপার ন্যাচারাল হিসেবে যেটাকে আমরা ধরে থাকি, তো সেই হিসেবে আমার একটা মানে ইন্টারেস্ট জাগে যে যাই তো একটু দেখি। তো একদিন হয় কি, আমি আমার বাবার আলমারি খুলে ওই একটা প্লাস্টিকে আমি দেখি যে বিভিন্ন পাতা এরকম লেখা, জ্যোতিষদের বিভিন্ন পরামর্শ লেখা। তো আমি ওটা খুলে একদিন দেখি যে এরকম একটা কুণ্ডলী আঁকা আছে এবং তার পাশে আমার ব্যাপারে কিছু লেখা। বাবারও ছিল, মায়েরও ছিল, আমারটা আমি যেই পাই, তখন আমার খুব ইন্টারেস্ট জাগে যে আমার ব্যাপারে একজন কেউ লিখেছে। তো সেখানে আমি দেখি যে আমার প্রেজেন্ট ব্যাপারে, যে আমি কেমন লোকটা বা কেমন আমি, সেটার যেমন লেখা, আমি মানে ভবিষ্যতে কি হব সেই ব্যাপারেও খুব লেখা আছে। তো সেখান থেকে আমি এই ইন্টারেস্টটা পাই এবং পরবর্তীকালে যেটা হয়, মানে আমি যখন আস্তে 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 শিখছি বা একটু এই ব্যাপারে মানে আরো ঢুকছি এই ব্যাপারটা নিয়ে, তখন টিভিতে প্রচুর এরকম প্রোগ্রাম হতো। আমি প্রোগ্রাম এরকম শুনতাম যে লোকজন ফোন করছে আর জ্যোতিষী সবকিছু বলছে। একদিন এরকম হয় যে আমি হঠাৎ করে দেখতে পাই যে সেলিব্রিটিদের নিয়ে কথা হচ্ছে। আচ্ছা। তো সেই সময় আমার মনে আছে, আমাদের প্রাক্তন যিনি মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, তাকে নিয়ে একটা প্রোগ্রাম, মানে তার হরোস্কোপ নিয়ে কথা বলা হচ্ছে, তার কুণ্ডলী নিয়ে কথা বলা হচ্ছে। তো তখন পুষ্টি নিয়ে কথা বলা হচ্ছে। তো তখন আমি এইটাতে হঠাৎ ইন্টারেস্ট পাই যে বাবা, তাহলে ইনারাও মানুষ, ইনাদেরও একটা কুণ্ডলী হবে এবং ইনাদের ব্যাপারেও একটা কোনো তো প্রেডিকশন হবে।
সেই ব্যাপারে আমি যখন এটা দেখি আমার অদ্ভুত সেটার প্রতি একটা আকর্ষণ আসে এবং আমি এগোতে থাকি। নেক্সট ডোর অ্যাস্ট্রোলজার বা বলতে পারেন পাশের বাড়ির অ্যাস্ট্রোলজার আমি হ্যাঁ। নিজেকে এটা বলি কেন কি, দেখুন আমি সবসময় এটা মনে করি যে আমি নিজে অ্যাস্ট্রোলজিতে অনেক ঢুকেছি, ঠকেছি, দেখেছি। তো আমার মনে হয় যে আমি একজন কনসালটেন্ট হিসেবে আমার কাছে লোক আসুক, আমার ব্যাপারে আমার মানে আমাকে জানুক। আজকের দিনে সোশ্যাল মিডিয়াতে লোকেদের কাছে পৌঁছানো খুব সোজা, হয়তো আমাকে ফিউচারে সেটা করতে হবে ভবিষ্যতে, কিন্তু এখন আমি মনে করি লোকজন এমনি আমাকে জানুক, আমার নাম দিয়ে জানুক, আমার কাছে আসুক এবং আমার কনসালটেন্সি নিক। তাতে আমি যতটা আমার তরফ থেকে সম্ভব আমি তাদের অ্যাস্ট্রোলজিক্যালি জ্যোতিষবিদ্যার থ্রু দিয়ে আমি তাদেরকে সাহায্য করতে পারি। আচ্ছা মাইনাকজি, কোয়েশ্চেনে তো ভরপুর, মানে আপনাকে দেখলে মনে হয় অনেকগুলো কোয়েশ্চেন্স করে ফেলি। কিন্তু আমাদের যে লিমিটেড সময়ের মধ্যে যেইটুকুনি আপনাকে করতে পারি, আপনি তো খুব সুন্দরভাবে বললেন আপনার সাডেন ডিসকভারি বা আপনার সাডেন প্যাশনটা কি করে এলো অ্যাস্ট্রোলজি বা আমাদের জ্যোতিষবিদ্যাতে। এটার জন্য কি আপনার কোনো গুরু দীক্ষা বা কোনো ব্লেসিংস, কোনো ইনিশিয়েশন কিছু নিয়েছেন বা এইটা নিয়ে চর্চা করেছেন যে আপনি কাউয়ের গাইডেন্সে, কোনো গুরুদেবের গাইডেন্সের মধ্যে দিয়ে কি করেছেন আপনি? দেখুন শ্রাবণীদি, আমি আপনাকে একটা কথা বলি, আমার নিজের কোনো গুরু ইনিশিয়েশন বলতে যেটা বোঝায় কোনো গুরুর দীক্ষার থ্রু দিয়ে আমি এটা আমি করিনি। আমার আলাদা আচ্ছা। গুরু দীক্ষা আছে, সেটা মন্ত্র দীক্ষা হিসেবে। কিন্তু এইখানে আমি প্রথম থেকেই বললাম যে আমি পড়াশোনা বলুন বা নিজে ইন্টারেস্ট নিয়ে এটা ঢুকি। আমার বাবা পাবলিশিং লাইনে ছিল, ও, তো তিনি বাড়িতে অনেক বই আনতেন, তো সেরকমই জ্যোতিষেরও অনেক বই অনেক আসতো। বই থাকতো। তো সেই বই দেখে পড়াশোনা, টিভি দেখে কিছু করা, ইন্টারনেটের থ্রু দিয়ে কিছু শেখা, এবং ইভেনচুয়ালি আমি এই কথাটা বলবো যে আমার, হ্যাঁ, তারা আমাকে দীক্ষা দেননি, বাট আমি আমার এক বন্ধু আছে যে আমাকে জ্যোতিষের ব্যাপারে অনেক কিছু গাইড করেছে, শিখেছি তার আচ্ছা। থেকে। এবং আমি যে জ্যোতিষ পরম্পরাটাকে ফলো করি, অফকোর্স পরাশর জ্যোতিষ, জৈমিনী জ্যোতিষ এগুলো তো করি, কিন্তু একজন আমি তার নাম নিতে পারবো না, একজন গুরু আছেন অ্যাস্ট্রোলজি, যার কাছ থেকে আমি নিজে ফর্মাল কোনো ট্রেনিং নিইনি, কিন্তু আমি তার পড়াশোনা বা তার লেখ মানে তার জ্যোতিষ রিলেটেড যে তিনি যেটা ফলো করেন ওনার সেই ছত্রছায়ায় যেটুকুনি ছত্রছায়া, হয়ে যায়। ওই হিসেবে আমি ওটাকে ফলো করি এবং আমি ইনাদেরকে মন থেকে গুরু মানি। বাট হ্যাঁ, আমার ফর্মাল কোনো গুরু দীক্ষা এতে হয়নি, যা শিখেছি আমি নিজের থেকেই শিখেছি। আচ্ছা, তো এই কারণ অনেক কোয়েশ্চেন্স থাকে, তো সেই জন্য আমি ক্লিয়ার করে নিচ্ছি না, না, এই না, স্টেপ বাই অ্যাবসলিউটলি, স্টেপ যাওয়ার আগে। অ্যাবসলিউটলি। আর আরেকটা হলো আমাদের জ্যোতিষ বিজ্ঞান একটা বিশাল বড় একটা ভাস্ট সায়েন্স যেটা আমরা হ্যাঁ, বলি। তাহলে যেটাকে আমরা আবার বলি ফুল ইউনিভার্স আছে, হ্যাঁ। পুরো ব্রহ্মাণ্ড আমরা যেটা বলি। তো তার মধ্যে কি আমাদের পামেস্ট্রি, হস্তরেখা, তারপরে নিউমারোলজি, তন্ত্র সাধনা, এইগুলো কি আপনি কভার করছেন এই পুরো এটার মধ্যে? দেখুন শ্রাবণী, একটা কথা আপনাকে বলি, জ্যোতিষ বিদ্যাটা কিন্তু, যদি আমি জাস্ট নর্মাল হুম হুম। বেসটা ধরি, এটা কিন্তু গ্রহ, নক্ষত্র এবং রাশি নিয়ে মেন খেলা। আচ্ছা। তো গ্রহ নক্ষত্র আপনি অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষবিদ্যার থ্রু দিয়ে আপনি যেমন এটা ক্যালকুলেশনের মাধ্যমে করছেন, এই গ্রহ নক্ষত্রের বেস কিন্তু আপনার হস্তরেখাতেও আছে। আমরা যেই হাত দেখাই, হাতের এক একটা পামের মাউন্টকে আমরা এক একটা গ্রহর সাথে কানেক্ট করি। হ্যাঁ। ঠিক সেরকমই আমরা যদি নিউমারোলজিতে যাই, হুম নম্বর রিলেটেড, হুম। তাতেও কিন্তু এক একটা নম্বর এক একটা গ্রহর সাথে কানেক্টেড। আচ্ছা। ঠিক সেরকমই আপনি যদি তন্ত্রবিদ্যাতেও যান, তন্ত্রবিদ্যার দেব দেবী যারা আছেন তারাও এক একজন এক একটা গ্রহর সাথে সম্পর্ক। যেমন আমি যদি তন্ত্রতে দশমহাবিদ্যা বলি, দশমহাবিদ্যার 10 দেবী তারা কিন্তু গ্রহর সাথে কানেক্টেড। আচ্ছা। তো মেন কথাটা হচ্ছে যে গ্রহ, রাশি এবং নক্ষত্র এর বেস ধরে এটা একটা বড়, আপনি ঠিকই ধরেছেন, এটা একটা বড় ব্রহ্মাণ্ড, একদম, বড় ইউনিভার্স, একদম। যাতে জ্যোতিষবিদ্যাও আসছে, হস্তরেখা বিদ্যাও আসছে, অঙ্কশাস্ত্র অঙ্কশাস্ত্র আসছে। আসছে, সবকিছু আসছে, মানে নিউমারোলজি হ্যাঁ আসছে, হ্যাঁ হ্যাঁ। এগুলো সব এর মধ্যে ইনক্লুডেড। আজকের দিনে আমরা যে চক্র নিয়েও এত কথা বলি, হ্যাঁ। এই চক্রও কিন্তু আমাদের যে ভিতরে যে চক্র আছে, আমরা 7 চক্র যে আমাদের আছে, এই হুম, চক্রও কিন্তু আপনার ইয়ের সাথে, আপনার গ্রহের সাথে কানেক্ট। পুরো কানেক্টেড। কানেক্ট। এটা তো আগেও ছিল। হ্যাঁ, এই তো নয় যে এটা আগে ছিল না, এটা হাজার হাজার বছর পুরনো শাস্ত্র, আমাদের একদম, শাস্ত্র। একদম। তো ইন দ্যাট কেস এখন এইটার এত আবির্ভাব হয়ে চারিদিক থেকে ছড়িয়ে গিয়ে, এটা কি সোশ্যাল মিডিয়ার জন্য এটা প্রবাবল হয়েছে? কিছুটা তো আমি ডেফিনেটলি বলবো এটা সোশ্যাল মিডিয়ার একটা ব্যাপার, কেন কারণ কে, অ্যাওয়ারনেসটা খুব বেশি চলে এসছে হ্যাঁ, মানুষের কেন কে এখন। একটা জিনিস ঠিক, আহ, আমাদের ভারতবর্ষে একটা ব্যাপার আছে, আমরা যে কোনো জিনিসের মধ্যে যেখানে একটু জাদু জাদু ব্যাপার, যেখানে একটু ম্যাজিক পাই, যে হ্যাঁ।
লোকটা আমাকে জানে না, আমার সম্বন্ধে এত বলছে। তো এই জায়গাতে যখন, আর স্পেশালি যেখানে আপনার ভবিষ্যৎ নিয়ে কথা, আপনি ফিউচারে কি হবেন, আজকে হয়তো আপনি খারাপ আছেন, কালকে হয়তো ভালো হবেন, এই ব্যাপারটা নিয়ে যখন কথা হয়, তখন আমি বলবো মানুষের একটা অবশ্যই আগ্রহ বাড়ে। এবং সেটা ঠিক। আজকের দিনে সোশ্যাল মিডিয়াতে যেখানে কিনা আপনি যখনই আপনার ফোন খুলছেন, আপনি পৌঁছে যেতে পারছেন লাখ লাখ লোকের কাছে। তো সেখানেও এই যারা জ্যোতিষী তারাও এটার একটা মানে অ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ নিয়ে নিয়েছেন, যাচ্ছে। এবং মানুষও তাতে সাড়া দিয়েছে, এবং সত্যি কথা বলতে কি এটা ডেফিনেটলি ছড়িয়েছে। হ্যাঁ, অন্য বাকি সব আপনি যে কোনো ফিল্ডে যান, যে কোনো ফিল্ড যেমন হুম, মানে তার বিস্তার হয়েছে, তার হরাইজনটা বেড়েছে, বেড়েছে। ঠিক সেরকমই জ্যোতিষও বেড়েছে। এটা মানে অস্বীকার করলে চলবে না। হ্যাঁ, কারণ এটা জানা উচিত, আর ঠিক জিনিসটা জানা উচিত। একদম একদম। শুধু করলেই তো হলো না, কারণ আমি অনেককে দেখেছি অনেক ফেজ অফ লাইফ থেকে। যেমন ধরুন অ্যাস্ট্রোলজিটা আমরা যদি বলি, হ্যাঁ। জ্যোতিষ বিজ্ঞানের একটা খুব ইম্পর্টেন্ট রিকোয়ারমেন্ট কি আমাদের এটা আছে যে, যেমন আমরা ডাক্তারকে দেই বা আমরা হোল বডি চেক আপ করি, বলেন একটা বয়স হয়ে গেলে চেক আপ করা উচিত, হ্যাঁ। টাচে রাখা। তো অ্যাস্ট্রোলজিটার কি বা জ্যোতিষ বিজ্ঞানের এতটাই জরুরি আমাদের লাইফে কি আমাদের আগে থেকে যদি আমরা প্রিকশন নিই বা স্টেপ বাই স্টেপ আগে থেকে ভেবে নিই, তাহলে আমরা ফিউচারে যে প্রবাবিলিটি, যে প্রবলেমস গুলো আসতে পারে হুম। বা আসতে চলেছে, সেটা থেকে কি আমরা কিছু ভাবে অ্যাভয়েড বলবো না, মেবি কাটিয়ে ওঠা বা ইজি ওয়েতে কি এখানে অ্যাস্ট্রোলজি কিভাবে রোল প্লে করতে পারে? দেখুন, আমি না অ্যাস্ট্রোলজির আগে একটা মানে একটা এক্সপ্লানেশন আপনাকে, একটা বোঝানোর জন্য আপনাকে বলি। অ্যাস্ট্রোলজিটা বেসিক্যালি হচ্ছে একটা এনার্জি ম্যাপিং। এনার্জি ম্যাপিং আচ্ছা। মধ্যে আমরা অ্যালবার্ট আইনস্টাইনের কথাতে যদি যাই, যে সবকিছুই এনার্জি, সবকিছুই ঊর্জা। হুম হুম হুম। তো এই ঊর্জার যে ম্যাপিংটা আপনি করছেন, আমরা অ্যাস্ট্রোলজাররা বা আমরা জ্যোতিষবিদরা আমরা এটা দেখি যে এনার্জিটা আপনার গ্রহের সাথে কানেক্টেড। আপনি আশপাশে যা কিছু দেখছেন এগুলো যেমন এনার্জি, এই এনার্জি বিভিন্ন গ্রহের সাথে কানেক্টেড। তো এই গ্রহের ফলাফল দিয়ে আপনি এখন কেমন আছেন, আপনার পাস্ট মানে আপনার আগে কেমন ছিল, ভবিষ্যৎ কেমন হবে, এইটা গাইড করা যায়। এবার আচ্ছা। একজন অ্যাস্ট্রোলজারের কাছে যে কোনো মানুষ বা যে কোনো ক্লায়েন্টের, যেমন ডাক্তারের কাছে আজকে যেমন হয়ে গেছে যে আপনি শুধু শরীর খারাপ হয়ে পড়লেই ডাক্তারের কাছে যাবেন না, আপনি কিন্তু নিজের প্রিকশন নেওয়ার জন্য সেরকম টেস্ট করিয়ে নিয়ে নিজে একটু মানে কি বলবো, ডাক্তারের কাছে গিয়ে জানা যে আমার কি কি খামতি খুব আছে। কম লোক যায়, হ্যাঁ, যতক্ষণ না সে প্রবলেমে পড়ে প্রবলেমে যায় না। যায় না। কিন্তু এরকম যেমন ডাক্তারের কাছে যাচ্ছে, জ্যোতিষীর কাছেও আমার মতে যে আপনি এলেন, আগে আপনি এসে জানেন, একজন ভালো জ্যোতিষী কিন্তু আপনাকে সেই জায়গাটা অবশ্যই গাইড করবে যে আপনার কি কি আপনার পোটেনশিয়াল আছে, আপনি কি করতে পারেন, আপনার কোন দিকটা নেগেটিভ, কোথায় অসুবিধা হতে পারে। আপনার নেগেটিভ মানে এরম নয় আমি বলছি যে অ্যাক্সিডেন্ট বা মৃত্যুবরণ নয়। আপনি হয়তো পড়াশোনা করছেন, আপনি এই ক্লাসে গিয়ে হয়তো আপনার ভালো হবে না রেজাল্ট, আপনি ফেল করে যেতে পারেন, এটাও একটা ডেঞ্জার। এতটা ডিটেলসে বলে দিচ্ছে, মানে হ্যাঁ যে গিয়ে ফেল করবে বা প্রোগ্রেস হবে কি হবে না, হ্যাঁ, এটা এটা বলা যায়? এটা বলা যায়, এটাই বিদ্যে, এটাই আমরা পড়াশোনা করেছি। যে কোনো জ্যোতিষী যে ভালো জ্যোতিষী এটাই পড়াশোনা করেছে, তো সে এতটা ডিটেলসে? হ্যাঁ এটা বলা যায়, এগুলো সব বলা যায়। তো এই জায়গাটা প্লাস আপনার ভিতরে কি আছে, আপনি হয়তো আজকে চাকরি করছেন কিন্তু আপনি ভিতরে হয়তো খুব ভালো গান গান, আপনি আপনার সেই মানে আমার কণ্ঠ আছে, ট্যালেন্টটাকে আমি ট্যাপ সেই আপ করতে জায়গাটা পারছি একজন না। জ্যোতিষী আপনাকে ধরিয়ে দিতে পারে। এছাড়া ডে টু ডে প্রবলেমস এর একটা জায়গা তো আছে, যেখানে ইউনো রেমেডি যেটাকে আমরা বলি, আমরা প্রতিকার যেটা আমরা বলি, সেটা হ্যাঁ। আমরা দিতে পারি আর কি। তো এই হিসেবে আমার মত বলে যে আপনি ভালো অ্যাস্ট্রোলজারের কাছে সবসময় যাবেন, এবং আপনার আগে পোটেনশিয়াল, আপনার জায়গাটা রিকগনাইজ করুন, এবং আস্তে 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 আপনার যখন যেমন বিপদ পড়বে সে সময় তো আপনি যেতেই পারেন। তবে আমি আরেকটা জিনিসও বলবো, অ্যাস্ট্রোলজিকে কিন্তু অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বললে চলবে না, যেটাকে আমরা আচ্ছা। সূচিবাই বলি। আজকের দিনে আমি অনেক লোককে দেখি সেটা হোঁচট খেলেও অ্যাস্ট্রোলজারকে ফোন করে, যেটা কেন হলো আমার সাথে? আপনার সাথে কেন হলো? আরে মশাই, আপনি একটা নর্মাল লাইফের ধারা আছে, একটা জীবনের ধারা আছে, তাতে আপনার দুটো আপ ডাউন হবে। হুম। অফকোর্স হয়তো তার সাথে অ্যাস্ট্রোলজি ওতপ্রোতভাবে জড়িত, কিন্তু আপনি প্রত্যেকটা ব্যাপারে আপনার যদি কাল একটা হাঁচি, আপনি কি ডাক্তারকে ফোন করবেন? না, কখনোই নয়। করবেন না তো। তো সেরকমই ওই অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার মানে সূচিবায়ীগ্রস্ত ব্যাপারটা হয়ে গেলে কিন্তু মুশকিল। আপনি একটা বছরে 2 থেকে 3 বার অ্যাস্ট্রোলজারের কাছে যান, সঠিক পরামর্শটা নিন। খুব বিপদ হলে এমার্জেন্সি ক্ষেত্রে আপনি যেতে পারেন। আর বাকিটা একটু, আমি সবাইকে বলি যে আপনারা নিজেরাও একটু পড়াশোনা করুন, একটু জানুন, তাহলেই দেখবেন। এটা একটা খুব সুন্দর কথা আপনি বলেছেন। এই কথাতে আমার এক্ষুনি যেটা মনে হলো, আমরা যদি কোনো অসুস্থ হয়ে ডাক্তারের কাছে যাই,
ডাক্তারের কাছে দেখুন এখন কিছুতে যাওয়া, কোনো অপারেশন বা ট্রিটমেন্ট, প্রচুর টাকার একটা ইনভেস্টমেন্ট থাকে। কারেক্ট। মানুষ কিন্তু বিয়ন্ড মিনসে গিয়ে করে। করে করে সিমিলারলি অ্যাস্ট্রোলজিক্যালি যদি অ্যাস্ট্রোলজার গাইড করে থাকে, যেরকম ভাবে যাকে গাইড করুক না করুক। কেন, সেখানেও এক সিচুয়েশন যায়। হ্যাঁ। মানুষ কিন্তু ওটাও বিয়ন্ড মিনসে গিয়ে কাজ করে অনেক ক্ষেত্রে, আবার অনেক ক্ষেত্রে করে না, সেটা ডিপেন্ড করছে। এইবার দুটোর ক্ষেত্রে যেটা হয়, এদিকের কিছু যদি ভুল হয়, একটা ডাক্তারকে গিয়ে কেউ চ্যালেঞ্জ করে বলতে পারে না, তো ওটা হতে পারে, ওটা তো আমার হাতে নেই আর, হুম। যে কোনো সিচুয়েশনে। সিমিলারলি অ্যাস্ট্রোলজার থেকে আমরা কিন্তু হাই এক্সপেকটেশনে থাকি। আমরা আসলে অ্যাস্ট্রোলজার থেকে কেন এত ম্যাজিক্যাল লাইফ এক্সপেক্ট করি, হুম। এটা কিন্তু ডাক্তারের থেকে করতে পারছি না। হুম। এই ডিফারেন্সটা কেন হচ্ছে? দেখুন শ্রাবণী, একটা কথা বলি, অ্যাস্ট্রোলজারের কাছে মানে অ্যাস্ট্রোলজি সাবজেক্টটাকে আবারও আপনাকে বলছি, লোকে অনেকটা জাদুবিদ্যা হিসেবে ভাবে। এটা কোনো হ্যাঁ, জাদুবিদ্যা নয়। এইটাই একটা জানি। পড়াশোনা করে আমরা জেনেছি, যেমন আপনার একজন ভালো ডাক্তার আপনাকে দেখেই হয়তো বলে দেবে আপনার শরীরে কি প্রবলেম। এক্স্যাক্টলি। সেরকমই একজন অ্যাস্ট্রোলজার তার অঙ্ক দিয়ে, তার মানে পর্যালোচনা দিয়ে সে বুঝতে পারবে যে একটা একটা ক্লায়েন্টের কি প্রবলেম আছে। হুম হুম। কিছু কিছু ক্ষেত্রে যেটা দেখা গেছে, ক্লায়েন্টের বিহেভিয়ার মানে ক্লায়েন্টই ভাবছে যে ওরে বাবা, ইনি তো মহারাজ, ইনি তো একদম। পণ্ডিত, ইনাকে তো আমাকে এত টাকা দিতেই হবে। অমিতাভ বচ্চন যদি ওই জায়গা থেকে ওই জায়গায় উঠতে দুটো নীলা দুটো পরে, পড়ে ফেলেছে। তাহলে আমাকেও খরচা করতে হবে। আপনি আজকের কনজিউমারিজমের জগতে মানুষ খরচা করতে মুখিয়ে আছে। আমি সবাইকে এই কথাটা বলি, আগে একটু কথা বলুন অ্যাস্ট্রোলজারের সাথে, আচ্ছা। একটা সেশন নিন, নর্মাল জানুন নিজেকে, হুট করে খরচার জায়গায় যাবেন না। এটা একটা প্রথম গল্প। হুম। দ্বিতীয় গল্প হচ্ছে, আমাদের দিকেও গন্ডগোল আছে। অ্যাস্ট্রোলজাররা নিজেরা কিন্তু এরকম অনেক অ্যাস্ট্রোলজার আছেন যারা কিনা ম্যাল প্র্যাকটিস করছেন, ক্লায়েন্টদের অ্যাডভান্টেজ হ্যাঁ, নিচ্ছেন। এটা এটা আমি আমার তো ঠিক মনে হয় মনে করি। নেগেটিভ এটা সাইডটাই নিয়ে এটা যেমন আছে ডাক্তারিতেও আছে, বাজে অ্যাস্ট্রোলজার। হ্যাঁ, ডাক্তারও আছে, আছে আছে ঠিক আছে, সেরকম। ডেফিনেটলি আছে। তো আমার মত হচ্ছে যে প্রথমত ক্লায়েন্টকে একটা ভালো অ্যাস্ট্রোলজারকে খুঁজতে হবে। সবসময় দাম বা সে সে কত ফেম, সে কটা সেলিব্রিটি দেখে এই দিয়ে যাবেন না। একটু দেখুন, একাধিক একের বেশি অ্যাস্ট্রোলজারের সাথেও কানেক্ট করুন, যাতে করে বুঝতে পারেন যে আগের জন আর এজন কতটা ডিফারেন্সটা বোঝা ডিফারেন্সটা যাবে। বুঝতে পারেন। এবং হুট করে একটা খরচাপাতিতে যাবেন না, আগে দেখুন, আগে বুঝুন, নিজের মিনসে আসুন। রাতারাতি কিন্তু কিছু বদলাবে না। একটা কথা আমি সবাইকে বলি, আমার সব ক্লায়েন্টদের বলি, বৃষ্টি আমি আটকাতে পারবো না, বৃষ্টি পড়বেই। ছাতা রেনকোটের ব্যবস্থা আমি করে দেবো, যাতে এক ফোঁটা জল আপনার গায়ে না লাগে। বৃষ্টি আটকানো আমার সম্ভব নয়, সেটা ন্যাচারাল জিনিস, সেটা প্রকৃতির জিনিস, সেটা হবে। ঠিক এই কথাটাই সব ক্লায়েন্টরা যদি বুঝে যায়, তারা যদি একটু সতর্ক হন, তাহলে কিন্তু অ্যাস্ট্রোলজি অ্যাজ আ ইউনিভার্স খুব ভালোভাবে চলবে, মানুষ উপকার পাবেন এবং ভালো অ্যাস্ট্রোলজারদের নামও হবে। এক্স্যাক্টলি, মানে মৈনাকজি আপনি এটা খুব সুন্দরভাবে বললেন যে বৃষ্টি তো থামানো যাবে না, আপনি প্রতিকার হিসেবে ছাতা, রেনকোট, গাইডেন্স, শেল্টার প্রোভাইড করে দিতে পারেন। Absolutely. আইডিয়া যে আপনি ওখানে গিয়ে দাঁড়ান, আপনার গায়ে জলটা পড়বে না, যতটা বাঁচিয়ে চলা যায়। বিউটিফুলি সেড। তার মানে আপনি নেগেটিভ সাইড অফ অ্যাস্ট্রোলজিটাকে নিয়ে একটু বেশি বলার তাহলে কথা বলছেন, কারণ রং প্র্যাকটিস, রং গাইডেন্স আমরা চারিদিকে কিন্তু বলতে পারেন 80% এরম দেখে এসেছি। হ্যাঁ। হার্ডলি আপনাকে আমি জানাশোনার মধ্যে বলতে পারি কয়েকজনের যে হ্যাঁ একটু ঠিকঠাক হয়েছে। মানে আমি এত দিকটা ঘাঁটা লোকজনের থেকে আপনার সাথে কথা বলার পর আমি জানতে পেরেছি যে আপনার এত সিম্পল লাইফ হ্যাকস আমরা যেটা বলি, সুন্দরভাবে গাইড করা, আর ইনফ্যাক্ট নিজেকে জানা। আমি যদি নিজেকেই না জানলাম আমার কি করা উচিত নয়, তাহলে আমার অ্যাস্ট্রোলজি কেন, কোনো সায়েন্সই আমায় হেল্প করতে পারবে না। তাহলে নেগেটিভ সাইডটা থেকে কি করে আমরা এড়াবো একটা জেনারেল, ধরুন আমাদের মতো আপনাকে মানুষরা? আপনাকে আমি একটা কথা বলি, আপনি যদি মানে যে কোনো কলকাতার লোকাল ট্রেনে ওঠেন, হুম। যে মানে ধরে নর্থ সাইডে মেন লাইনে যাচ্ছেন, কর্ড লাইনে যাচ্ছেন, সাউথে যাচ্ছেন, আপনি প্রত্যেকটা ট্রেনের ভিতরে দেখবেন এই বাবা, ওই তান্ত্রিক, এই মা, হ্যাঁ আছে ছবি লাগানো, সব এত পোস্টার। ছবি, এত হোর্ডিং। লোকজন আজকের দিনে এটাতেই খুব ইন্টারেস্টেড। যেমন আমি আমাকে বলছি, আমার পুরো নাম হচ্ছে মৈনাক কুমার বল, হুম। কিন্তু আমার একটা নাম সিউডোনিমও আছে, আছে, হ্যাঁ, শ্রী কুবের। শ্রীকুবের যেটা। শ্রী কুবের নামটা আমি কিভাবে পেয়েছি আমি সেটাও আপনাকে বলছি। আমি নিজের নাম রাখিনি, আমি একটা পোর্টালের সাথে রিসেন্টলি যুক্ত হয়েছি, আমি তার নাম নিতে পারবো না। সেই পোর্টালে আমি অ্যাস্ট্রোলজি সার্ভিস দিই। তারা আমাকে বলেছিল যে স্যার আপনার একটা ডিসপ্লে নেম হওয়া উচিত। তো আমি কয়টা সাজেশন দিয়েছিলাম, তার মধ্যে তারা এই নামটা নেয় এবং আমার নাম শ্রী কুবের হয়ে যায়। জবের থেকে আমার নাম শ্রী কুবের হয়েছে, লোকজনের কাছে ও শ্রী কুবের বাবা, তিনি মানে, আরে আমি তো সেই মৈনাক সেই কুমার একই বল। আর মানুষ। তো এই যে একটা ধারণা,
যে বাবাজি, গলায় রুদ্রাক্ষের মালা, মাথায় হ্যাঁ, টিকা, এইটাতে মানুষ খুব খায়। আমি সবাইকে বলি, ও যেটা করতে পারবে, একটা নর্মাল অ্যাস্ট্রোলজার, কনসালটেন্ট অ্যাস্ট্রোলজার, আমি নিজেকে কনসালটেন্ট অ্যাস্ট্রোলজার বলি, সেও সেটা করতে পারবে, তার যদি জ্ঞান থাকে। ম্যাজিক হবে না, সবাই ম্যাজিকের আশা করছে, ম্যাজিক হবে না। আপনি স্টেপ বাই স্টেপ লাইফে এগোন, যথেষ্ট ভালো হবে। এবং আমি আপনাকে বলছি, আমি এমন কিছু তান্ত্রিক, এমন কিছু বাবাদের মানে শরণাপন্ন হয়েছি কখনো, ইন্টারেস্টের ইয়েতে, যে আমার এরকম বন্ধু বান্ধব আছে যারা অ্যাস্ট্রোলজি ভালোবাসে, তারা অনেকে মানে এইখানে কিছু ঘটনা যেটা ঘটনা আপনি আমি আপনাকে ফেস করেছেন। আমি হ্যাঁ, বলছি। হ্যাঁ, হ্যাঁ। এরকম হয়েছে, আমার এক বান্ধবী আমাকে একদিন বললো যে এরকম তুই আয়, হুম, হুম। এখানে এক চন্দননগরের সাইডে, আমি বলছি আমি এরকম একজন বাবা আছেন। তখন আমার নিজের বাবার শরীর খারাপ ছিল, তো ওকে। একজন তান্ত্রিকের, আমি তখন সবে সবে অ্যাস্ট্রোলজিটা শিখছি, জানি, কিন্তু পুরোটা তো জানি না তখন। তো আমি তখন গেছি, যে দেখি। আপনি বিশ্বাস করবেন না, আমি ওখানে গেছি, প্রচুর ফলোয়ার্স, লোকজন এসে বসে আছে। উনি এলেন, এসে সামনে মায়ের মূর্তি এরকম নম করলেন। নম করে উঠে একজন ভদ্রলোক বসেছিলেন, তার ওনার নাকি পেটে খুব ব্যথা, কিছুতেই সারছে না। সেই ভদ্রলোক নম করে মুখ থেকে একটা কাগজ বার করলেন। আমার দেখেই ঘেন্না লাগছে। সেই কাগজটা নিয়ে ওই ভদ্রলোককে বলছে, যার পেটে ব্যথা, তুই এটা খেয়ে নে বাবা, সব ঠিক হয়ে যাবে। আমার কাছে একটা খুব সিম্পল কথা দিদি, একটা যে কোনো জিনিসের একটা সাইন্টিফিক একটা একটা কিছু তো এক্সপ্লানেশন হবে, হ্যাঁ, একটা কিছু তো ব্যাপার হবে। এই যে ব্যাপারে, আর সেই ভদ্রলোক নিয়েও নিলেন আমার সামনে, আমি ওইখান থেকেই তৎক্ষণাৎ উঠে এসেছি। আমি আর ওই বান্ধবীকে বললাম যে দেখ, এই জিনিস নয়, তন্ত্রতেও সায়েন্স আছে, তন্ত্রের ডেফিনেটলি। সাথেও গ্রহযুক্ত। এই যে এখানে কিন্তু তন্ত্রের কোনো ব্যাপার নেই, এখানে হচ্ছে ওই ভদ্র মানে যে তান্ত্রিক, সেই সর্বে সর্বা, তিনি যা দেবেন তাই তাই গ্রহণযোগ্য। এটা হতে পারে না। তা মানুষকে তো মাইন্ডে প্রোগ্রামিং করতে হয়েছে না হ্যাঁ, ওইভাবে। এইভাবে। তো এইগুলো খুব খারাপ। আরেকটা ঘটনা আপনাকে বলছি, আমি আমার এক বন্ধু আছে, হুম। তার অনেকদিন মানে সন্তান হচ্ছে না, তার ওয়াইফও খুবই চিন্তিত। তো সে আমাকে বলছে যে, সে একদিন আমাকে হরোস্কোপ দেখাচ্ছে, তো আমাকে তখন বলছে যে আমি এরকম গেছিলাম একজন তান্ত্রিকের কাছে, তিনি আমাকে একটা কবজ দিয়ে বললেন যে তোর হয়ে যাবে, কিন্তু এটা তো কবজটা নিলি, তুই অ্যাডভান্স পে করে যা, নেক্সট আরো 2টো পুজো করাতে হবে, আচ্ছা, সন্তান কিন্তু আসছে। আচ্ছা, আসছে। এবার ভাবুন, একজন একজন স্ত্রী পুরুষ যার সন্তান হচ্ছে না, তাদের কাছে আপনি তখন যা বলবেন তারা তাই বিশ্বাস করছে। নিশ্চয়ই। এটা এরকম। তখন বেরোনোর সময় বলছে, টাকাটা মনে করে দিয়ে যাবি কিন্তু বাইরে, যদি না দিয়ে যাস, ওই আসছে সন্তান আটকে দেবো। মানুষের এত বড় ক্ষমতা। এত বড় নাকি ক্ষমতা। এবার আপনি ভাবুন, একটা যে বিলিফের থ্রু দিয়ে, মানে যার বিশ্বাস যে হ্যাঁ, হয়তো এ করবে। আমি তখন আমার বন্ধুকে বললাম যে তোমাদের মতো লোকরা এরকম, তোমরা এরকম এতে মজে যাও, তোমাদের উচিত ছিল এখানে টাকা পয়সা সব দিয়ে, রাখ তোর কবচ, আমি চললাম। এইভাবে হয় না। আপনি হরোস্কোপ, কুণ্ডলী, হাতের রেখা, সবকিছু দিয়ে আপনি বিচার করে দেখবেন আদৌ সন্তান প্রমিস আছে কিনা। যদি থাকে, সেটা আনা যাবে, তার আচ্ছা। ব্যাপারটা দেখা। যদি সন্তান প্রমিসই নেই হরোস্কোপে, কোনো মানুষের পক্ষে সেটা সম্ভব নয়। আমি আবারও বলছি, বৃষ্টি হবে, আমি দেখবো বৃষ্টি হলে আমি কি করতে পারি, আমি বৃষ্টি আনতে পারবো না, তাহলে তো আমি ভগবান হয়ে গেলাম। এক্স্যাক্টলি, আমি এইটার জন্যই আজকে আপনাকে নিয়ে বসা। যে মানে এই ইম্পোর্টেন্ট পয়েন্ট গুলো। আই ফিল মৈনাক, যেটা আমার এত বছরের এক্সপিরিয়েন্স, আমার জানাশোনার মধ্যে থেকেও অ্যাস্ট্রোলজি অনেকটাই ঘেটেছি। আমি এটা নিয়ে পড়িনি ঠিকই, আমি প্যাশনেটও নই, কিন্তু চারিদিকে যা দেখছি রং থিংস হ্যাপেন হচ্ছে। তো তার মধ্যে ইয়োর সিম্পলিসিটি। আর সবথেকে মজার ব্যাপার হলো, ইউ আর নট ইনটু দ্যাট শোবিজ, হয় না, একটু বেশ তিলক ফিলক কেটে একটা যে লুক দিয়ে অ্যাস্ট্রোলজির ওই রোপ টোপ পরে একটা যে হয় না একটা প্রেজেন্টেশন, অবভিয়াসলি একটা রেসপেক্ট জাগে ওই জিনিসটায়। কিন্তু ইয়োর এক্সপিরিয়েন্স ওয়াজ ডিফারেন্ট। মানে কেন, আমি তো নর্মাল মানুষ, যে অ্যাস্ট্রোলজার সেও তো নর্মাল মানুষ। তাহলে আমাদের কাজ হলো মানুষকে গাইড করা ভালো দিকে, একদম। তাকে ভয় দেখিয়ে তার থেকে টাকা নেওয়া নয়। হুম। তো এই সিম্পলিসিটিটাই আমার সব থেকে আপনার যেটা ভালো লেগেছে। তাহলে আপনি বলছেন অ্যাস্ট্রোলজিক্যাল ওয়ার্ল্ডটা খুব চ্যালেঞ্জিং ওয়ার্ল্ড তাহলে। দেখুন, চ্যালেঞ্জিং ইন দ্য সেন্স, বিভিন্ন লোক আসে, এবং অনেক লোক যারা আসেন তাদের মধ্যে ম্যাক্সিমাম লোকেরই প্রবলেম। হ্যাঁ। রোজ এত লোকের প্রবলেম দেখা, এবং একটা কথা আমি আপনাকে খুব অনেস্টলি বলবো, অ্যাস্ট্রোলজার 100% সবকিছু মেলাবে এরম নয়, ওকে। অ্যাস্ট্রোলজারেও মিস হবে। আমি আচ্ছা। আজকের দিনে এখানে দাঁড়িয়ে নিজের মুখে এটা বলছি,
যে আমি যদি 10টা প্রেডিকশন করি, আমার আজকের দিনও এরকম হয় 8টা প্রেডিকশন মিলে গেল, 2টো প্রেডিকশন কোথাও মিলছে না। আচ্ছা, আমি সেটা নিয়ে যাই ফেরত, জাজ করি যে কোথায় মিসটা হলো। অনেক ক্ষেত্রে এরকমও দেখেছি যে আমি প্রেডিক্ট করেছি, পরে আমি জানলাম যে আমার ক্লায়েন্ট আমায় বলছে যে স্যার আমি না ওটার জন্য প্রতিকার নিয়েছি, প্রতিকার নিয়েছো বলেই জিনিসটা হয়নি, কিন্তু আমি তো সেটা জানি না, আমি ফোনে কথা বলেছি ওকে, এরকম। তো এই ধরনের ব্যাপারটা আছে। মানে আরেকটা জায়গা থেকে উনি হ্যাঁ, জেনে মানে নিয়েছেন। অ্যাস্ট্রোলজির দেখুন কিছু লিমিটেশন আছে। আমি যদি বলি আমি 100তে 100 লাগিয়ে দেবো, এটা বলা ইয়ে, মানে আমার পক্ষে আমি ওরকম অ্যাস্ট্রোলজার নই, আমি সঠিক ওইভাবে বলবো। আমি বলবো হ্যাঁ আমি ম্যাক্সিমামটা করব, যেখানে অসুবিধা হবে আমি সেটা নিয়ে একটু রিসার্চও করবো যে কেন হচ্ছে না। অনেককে আমি এরকম বলেছি যে চাকরি পেয়ে যাবে, চাকরির ইন্টারভিউ 4 রাউন্ড হয়ে গিয়ে সব হয়েও লাস্টে গিয়ে কোম্পানি বললো আমরা এটা এখন হোল্ডে রেখেছি, আপনাকে পরে জানাবো। আচ্ছা, তো আপনি বুঝতে পারছেন 98% অব্দি আমি লাগিয়ে দিয়েছি যে মিলে হয়ে যাবে, গেছে, কিন্তু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সামাও এটা হলো না। হুম। ক্লায়েন্ট বলেছে, আমি আবার গিয়ে বাড়িতে বসেছি যে কেন হলো না, কোথায় অসুবিধা, আমি কি তাহলে রেমিডিতে কোথাও একটু ভুল করেছি। এইটা কিন্তু একটা অনেস্ট অ্যাস্ট্রোলজার কে নিতে হবে। আমি সেই ধরনের অ্যাস্ট্রোলজার, আমি সেভাবেই মানুষকে গাইড করি। ডাক্তাররাও ভুল করে, ডাক্তারদের কাছে আপনি রিপিট ভিজিটে যান, তখন ডাক্তার বলে ঠিক আছে এই ওষুধটা বাদ দিয়ে আমি এটা ওইটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ করে দেয় করে দেয়। তো তো আমরা মানুষ, আমরা কোনো ম্যাজিশিয়ান নই। তো সেইভাবেই হচ্ছে গল্প। আর আপনি মানে সাজ পোশাকের গল্প বলছেন, হ্যাঁ আমিও পাঞ্জাবি পরি, এরম না আমি পরি না। কখনো পুজো করলে আমার মাথাতেও আপনি হ্যাঁ, তিলক তখন তো দেখতে ওটা তো পারেন, অটোমেটিক হয়, কিন্তু এই যে যেটা ব্র্যান্ডিংটা যেটা হ্যাঁ আমরা আপনি বলি। আপনি যদি আজকে একজন সেরম তান্ত্রিকের কাছে গিয়েও প্রতিকার নেন, তান্ত্রিক তার বেশভূষায় থাকবে, কিন্তু এসি ঘরে বসে মুন্ড মালিনী গলায় তার মালা ঝুলছে আর এইসব করে মানে বুজরুকিবাজি, এটা আমি অনেক তন্ত্র অ্যাস্ট্রোলজারকে সাধনাতে দেওয়া দেখেছি, যায়। তারা কিছুই জানেন না। এবং আমি বলবো যে হ্যাঁ এটা এটা খুব রং প্র্যাকটিস, এতে অ্যাস্ট্রোলজিরও একটা পুরো ইউনিভার্সটারই একটা বাজে দিক হচ্ছে। যারা ভালো অ্যাস্ট্রোলজার তারা ভালোভাবে প্র্যাকটিস করছেন এবং মানুষ উপকার পাচ্ছে। তো না মৈনাকজি, থ্যাংক ইউ, কারণ খুব সুন্দরভাবে আপনি ন্যারেট করেছেন জিনিসগুলো। কিন্তু আপনাকে একটা কথা বলবো, যেহেতু আপনি সিম্পলিসিটি আর এত সুন্দরভাবে আপনার অ্যাকসেপ্টও করেছেন যে আপনিও কোথায় ভুল ছিলেন, আমার মনে হয় না এরকম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কোনো অ্যাস্ট্রোলজার বা কাউয়ের ওই গাটসটা থাকবে যে হ্যাঁ আমি ভুল করেছি, আমি তবে রেকটিফাই করেছি জানার জন্য যে কেন ওইটা হয়নি, 0.1% কাজটাও কেন হয়নি। তাহলে আপনি কি এই যে এই রেমেডিস বলুন বা এই প্রবলেমস নিয়ে আমি কিন্তু আপনার সাথে আরেকটা সেপারেট পডকাস্ট করব, যেখানে আমি আমার ভিউয়ার্সদের দর্শকদেরকে এইটার একটা গাইডেন্স দিতে চাই। তাহলে ইন দ্যাট কেস অবশ্যই আপনি কি রেডি আছেন আমি আপনাকে যে কোয়েশ্চেন্স গুলো তখন করব, যাতে আমাদের দর্শকদের বন্ধুদের আমি উপকার হয়? আমি তো চাই প্রশ্নবান আমার দিকে ছুটে আসুক, আপনি যত কতটা রেডি আছেন আপনি? আমি ডেফিনেটলি পুরোপুরি রেডি। আমি চাই কঠিন প্রশ্ন আসুক এবং আমি দর্শক মানে বন্ধুদের কঠিন মানে কিন্তু আমি খুবই কঠিন প্রশ্ন করবো। কোনো অসুবিধা নেই। শ্রাবণী আপনি আমাকে যতটা কঠিন পারেন আপনি আমাকে বলবেন, এবং এটা দেখুন অ্যাস্ট্রোলজির ভালো দিক যেমন আছে কালো দিকটাও তো আছে। একদম। তো সেই প্রশ্নের উত্তর দিতে আমি অবশ্যই রাজি, এবং আমি চাই দর্শকদের কাছে সঠিক গাইডেন্সটা পৌঁছাক, দর্শকরা যেন বিভ্রান্তিকর সিচুয়েশনে না পড়েন, তারা যেন নিজেরা দেখেন যে হ্যাঁ কোথায় কোথায় ঠিক ভাবে এগোলে একজন ভালো অ্যাস্ট্রোলজারের কাছ থেকে ঠিক উপদেশ পাওয়া যায় এবং লাইফে মানে তার আপনি চেঞ্জ রেডি হয়। আছেন আমি তাই তো? রেজি আছি, আমি আমি একদম কিন্তু রেডি। এখনো বলে দিচ্ছি মৈনাকজি, সোশ্যাল মিডিয়ার একদম চ্যানেলেতে আপনার কিন্তু অনেক অ্যাস্ট্রোলজার আমি যে কোয়েশ্চেন্স গুলো করবো রিয়ালিটিরও গাটস নেই ফেস করার। না না কোনো অসুবিধা নেই দিদি, আমি জানি আপনারও মনের মধ্যে অনেক কিছু ব্যাপার নিয়ে, হয়তো অ্যাস্ট্রোলজি ব্যাপার নিয়ে হ্যাঁ, আমি আপনারও একটা চারিদিক থেকে ফ্রাস্ট্রেশন চলছে, আছে। ডেফিনেটলি আছে, আপনি আপনি ডেফিনেটলি। বলুন আমাকে, যদি আমরা নেক্সট কোনো আবার পডকাস্ট করি আমি ডেফিনেটলি রেডি আছি ঠিক আছে আপনার মৈনাকজি, প্রশ্নের জন্য। এটা খুব চ্যালেঞ্জিং নোটে আজকে আমরা এই পডকাস্টটা শেষ করছি। আর মৈনাকজি ওনার আরো স্পেশাল টাইম দেবেন আমাদের সেপারেট একটা পডকাস্টে। থ্যাংক ইউ মৈনাকজি আপনার এখানে আসার জন্য। নমস্কার ভিউয়ার্স, আর ধন্যবাদ। আমি এটা আপনাকে বলতে চাই কি আমার এই চ্যানেলের যে আজকে যে পডকাস্টটা ছিল আপনাদের কেমন লাগলো সেটার যদি খুব গুরুত্বপূর্ণ আমাকে কিছু কমেন্টস দিয়ে আপনারা শেয়ার করতে পারেন, তাহলে আমার পক্ষে খুব ভালো হয় যে ফার্দার আমি এই ধরনের পডকাস্ট আর করবো কিনা যেখানে আপনাদের বেনিফিট হবে। অ্যান্ড শুধু তাই না, যদি আপনাদের এটা ভালো লাগে, এটা জাস্ট আ রিকোয়েস্ট, যদি আপনি এটাকে সাবস্ক্রাইব করে ফার্দার শেয়ার করেন ফিউচারের জন্য। থ্যাংক ইউ সো মাচ।